আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা করতে যাচ্ছি কুমিল্লা ক্যাডেট কলেজের নির্বাচনী পরীক্ষা 2018 সালের বহু নির্বাচনী প্রশ্ন সমাধান পদার্থবিজ্ঞান। তাহলে শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন বলেছে যে সময়ের একক নির্ধারণে কোন কণা ব্যবহার করা হয়। এখন সময়ের একক যেটা সেটা হচ্ছে সেকেন্ড, আর এই সেকেন্ডে যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে আমরা জানি যে এটা যে এককটা নির্ধারণ করার জন্য আমরা সিজিয়াম 133 ব্যবহার করে থাকি। তাইলে প্রথমটা হচ্ছে সময়ের একক নির্ধারণে কোনটা ব্যবহার করা হয়, সিজিয়াম 133। সিজিয়াম 133 এটা আমাদের প্রথম অধ্যায়ে দেওয়া আছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন আমরা দেখছি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দুটা ভেক্টর রাশির মান যথাক্রমে 9 মিটার এবং 4 মিটার, তাহলে তাদের যোগফল কি রকম হবে। তো এখন আমরা ধরে নিতে পারি যে কোনো দুইটা ভেক্টর রাশি, একটা হচ্ছে 9 মিটার আর একটা 4 মিটার হতে পারে। তো এখন আমাদের কিন্তু বলেনি যে এরা একই দিকে কাজ করছে বা পরস্পরের বিপরীত দিকে কাজ করছে বা দুইটা যে একই সরল রেখায় আছে। যদি এরকম কিছু বলতো যে একই সরল রেখায় আছে, তাহলে হতে পারতো যে দুইটা পরস্পরের বিপরীত দিকে কাজ করতেছে। এটা হচ্ছে 9 মিটার আর এটা হচ্ছে 4 মিটার, ঠিক আছে। তো তখন আমরা কি করতাম, তখন দেখতাম যে একদিকে 9 মিটার আর একদিকে 4 মিটার, তাহলে কাজটা কোথায় হতো, আসলে কাজটা হচ্ছে একটা নির্দিষ্ট দিকে কাজ হতো। তো এইদিকে যদি 9 মিটার হয়, এইদিকে যদি 4 মিটার হয়, তাহলে দেখা যেত যে টোটালটা মিলিয়ে কত হচ্ছে, টোটালটা মিলিয়ে কিন্তু এই 9 থেকে 4 বিয়োগ করে দিতে হবে। কারণ কি, একটা দিকে হচ্ছে 9 আর একটা দিকে 4, তাহলে এভাবে যদি কাজ করে তখন কি হয় যে এইদিকে 9 নিউটন আর এইদিকে 4 নিউটন বল প্রয়োগ করতেছে, পরস্পরের বিপরীতে বল প্রয়োগ করতেছে না। তখন আমরা কি করব, ওই 9 নিউটন থেকে 4 নিউটন বাদ দিয়ে যেটা আসবে সেই দিকে হচ্ছে টোটালটা কাজ করতেছে। এটা যদি 9 নিউটন আর এটা যদি 4 নিউটন বল হতো, একদিকে হচ্ছে আমি বল দিচ্ছি আর একদিকে আরেকজন বল দিচ্ছে, দুইটা বলের যে কার্যকরী বলটা বা লব্ধি বল যেটা সেটা হতো তখন 5 নিউটন, বড়টা থেকে ছোটটা যে পার্থক্য আসে সেটা। কিন্তু দুইটা যদি একই দিকে কাজ করে, এদিকেই 9 নিউটন আবার এদিকেই হচ্ছে এদিকেই 9 নিউটন আবার এদিকেই 4 নিউটন কাজ করতেছে, তাইলে দুইটার লব্ধি হইতো হচ্ছে 9 প্লাস 4, 9 প্লাস 4 হইতো তখন 13, তাহলে 13 নিউটন হচ্ছে আমাদের লব্ধি হতো। লব্ধিটা কখন কিভাবে বের করবো আমরা, লব্ধিটা হচ্ছে একই দিকে যদি কাজ করে তাহলে যোগ, আর যদি বিপরীত দিকে কাজ করে তাহলে বিয়োগ, ঠিক আছে। এটা হচ্ছে লব্ধি। তো এটা কখন, যখন সরল রেখায় থাকে। কিন্তু যদি সরল রেখায় না থাকে তখন দেখা যায় যে আমরা লব্ধিটা বের করার জন্য এই ত্রিভুজ অথবা সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি। ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলে তখন দেখা যায় যে কোণটা থাকে সেই কোণের মাঝ বরাবর হচ্ছে লব্ধিটা কাজ করে। এভাবে আমরা একটা সামান্তরিক কল্পনা করে নিব। এই সামান্তরিক কল্পনা করে নেওয়ার পরে তখন এই যে এই বরাবর যে কর্ণটা যাচ্ছে সেই কর্ণটা মানে দুইটার মাঝখান দিয়ে যে কর্ণ যাচ্ছে সেই কর্ণ বরাবর হচ্ছে লব্ধি কাজ করে। তখন স্বাভাবিকভাবে আমরা কিন্তু দেখে বুঝতে পারতেছি যে এটা 9 আর 4 এর চেয়ে স্বাভাবিকভাবে বড় হওয়ার কথা, তাই না। লব্ধিটা 9 আর 4 এর চেয়ে কিন্তু বড় হবে, অর্থাৎ 9 এরও বড় কিন্তু 4 এর আবার 4 এরও বড়। কিন্তু এটা কিন্তু একদম 9 প্লাস 4 ইজ ইকুয়াল টু 13, এটা হচ্ছে না, এটার চেয়ে কম হচ্ছে। কারণ এটা কি লব্ধি বলতেছি আমরা। এখন এই লব্ধিটা কিন্তু সবসময় কি হবে, এই দুইটার চেয়ে দুইটার যোগফল যে আছে এই দুইটার যোগফলের সমান কখন হবে, যখন এরা একদম বরাবর কাজ করতেছে, দুইটা বরাবর কাজ করতেছে। কিন্তু এখানে কিন্তু বরাবর নাই, তাই না। এই যেভাবে যদি দেখি বরাবর নেই, তাহলে এখানে কিভাবে আছে, এখানে হচ্ছে উপর দিকে চলে যাচ্ছে, তার মানে এটা মাঝামাঝি কোথাও কাজ করবে। যদি একদম সমানে সমানে থাকতো তাহলে কি হতো, দুইটা যোগ হয়ে যেত। কিন্তু যখন এভাবে উপরে এই যে এভাবে কাজ করতেছে তখন কি করব, তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে r স্কয়ার ইজ ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এটা যদি আলফা হয়, আলফা হইলে তখন cos আলফা কাজ করে। তো এখন এই যে এই পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, তো এটাকে আমরা রুট করে যেটা পাই সেটা হয়ে যায় আমাদের লব্ধি আর এর মান। তাহলে এই আর এর মানটা তখন কিরকম আসে, এই 13 এর সমান কিন্তু আসবে না, একদম এই বরাবর যে যাচ্ছে একদম 13 এর সমান কিন্তু আসবে না। এইভাবে যদি কাজ করে, যদি একদম বরাবর কাজ করে তাইলে 13 এর সমান আসবে। বরাবর কাজ করা মানে কি, তখন আমাদের যে আলফাটা থাকে বা অ্যাঙ্গেলটা, দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু তখন 0 হয়, 0 ডিগ্রি হচ্ছে। এখানে কি 0 হচ্ছে, 0 হচ্ছে বেশি হচ্ছে, 0 হচ্ছে বেশি হতে হতে এক সময় দেখা যাবে 90 ডিগ্রি হয়ে গেছে। 90 ডিগ্রি হলে তখন কি হবে, cos আলফা তখন cos 90 হয়ে যাবে, তার মানটা হইতেছে কত, তার মানটা হয়ে যাচ্ছে 0, তাই না। cos 90 কি 0 না নাকি 1, cos 90 কত, cos 90 এক মিনিট কত যে ছিল দেখি, cos 90 0, হ্যাঁ। তো তাইলে 90 ডিগ্রি বরাবর যখন হবে তখন দেখা যাবে যে 0 হয়ে যাচ্ছে, এটার মান এই cos আলফা মান হচ্ছে 0। কিন্তু যদি আমরা দেখি যে পরস্পর বিপরীতে কাজ করতেছে তখন এটার মান হয়ে যাবে হচ্ছে 180 ডিগ্রি, তখন এই cos আলফার মান হয়ে যাবে হচ্ছে -1, কারণ cos 180 ডিগ্রি মান হচ্ছে -1। তাইলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা যদি সবচেয়ে বেশি কখন হবে, যখন বরাবর যাবে তখনই এই 13টা আসবে।
কিন্তু যদি আমরা এই লব্ধির সূত্রগুলো দিই, সূত্রগুলো আমাদের এইচএসসি তে বেশি লাগে, এখন লাগার কথা না। তো এখন যেহেতু লাগবে না, কিন্তু আমরা একটু বেসিক ধারণা নিয়ে নিতে পারি যে শুধুমাত্র 13টা কখন হবে, যখন এর এই বরাবরে কাজ করতেছে। যদি বরাবরে কাজ না করে, যদি এখান থেকে ধীরে ধীরে উপরে উঠতে থাকে, অ্যাঙ্গেলটা বাড়তে থাকে 0 ডিগ্রি থেকে 1 2 3 4 যতই আসুক না কেন, এই 0 ডিগ্রি যত বেশি হবে কজের মান কিন্তু কমতে থাকবে, এইটার মানটা কমতে থাকবে। এটার মান যদি কমে, তাহলে সামগ্রিকভাবে আমরা কি বলতে পারি, যে ভেক্টরটা আসবে, যে লব্ধি ভেক্টরটা আসবে, সেই লব্ধিটা কিন্তু কমতে থাকবে, তাই না? এই যে এখানে 0 ডিগ্রিতে হাইয়েস্ট পাচ্ছি, যত উপরে যাবে তত কমবে, এবং পিছে গেলে কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। 180 তে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি, এটা কখনোই 30 বেশি হবে না, সবসময় 13 হইতে পারে। হাইয়েস্ট কত হইতে পারে, 9 আর 4 যোগ করলে হাইয়েস্ট 13 হইতে পারে। কিন্তু যদি আমরা এইভাবে কাজ করি, তাহলে 13 এর চেয়ে কমতে থাকবে 12 11 10 7 এরকম কিন্তু হইতে পারে মানগুলা। যেভাবে আমরা অ্যাঙ্গেলটা নিতেছি ওইটার উপর ডিপেন্ড করে সবসময় 13 কম হবে, কিন্তু কখনোই কি 13 বেশি হবে না। আবার যদি আমরা 9 থেকে 4 বিয়োগ করি, কখন করবো এটা, একটা হচ্ছে এই বরাবর কাজ করতেছে 9 মিটার, আরেকটা হচ্ছে এই বরাবর 4 মিটার। তাহলে আমি বলতে পারি প্রথমে 9 মিটার গিয়ে আবার 4 মিটার ফেরত আসলাম, এভাবেও তুলনা করা যায়। তখন 9 থেকে 4 বিয়োগ করে যেটা পার্থক্য পাওয়া যাবে 5 মিটার হবে। তাহলে হইতে পারে কত, 13 হইতে পারে, 5 হইতে পারে। এবং অন্যভাবে আমরা যদি অ্যাঙ্গেল দিয়ে তুলনা করি, অর্থাৎ দুইটা এভাবে পরস্পর উল্টো দিকে কাজ করতেছে, উল্টো দিকে কাজ করলে 5 মিটার হবে, একদম বিপরীতে। কিন্তু বিপরীতে না, একটাই বরাবর, আরেকটা দেখা যেতে পারে যে 30 ডিগ্রি হইতে পারে, 60 ডিগ্রি হইতে পারে, 80 ডিগ্রি হইতে পারে, যে কোনো একটা কোণের সাপেক্ষে কাজ করতেছে। তখন আমরা বিভিন্ন আলাদা আলাদা বিভিন্ন মান পাবো, সেই মানগুলো আমরা এখানে বসেই পেয়ে যাব। যে একটা 9 বসাবো, একটা হচ্ছে 4, আরেকটাই হচ্ছে এই যে এই গুণ করে তারপরে cos আলফার জায়গায় ওই ডিগ্রিটা বসিয়ে দিব, তখন আমরা মানগুলা পেতে থাকবো। তাইলে 13 এর বেশি কখনো পাবো না, কিন্তু এর চেয়ে কমতে থাকবে, যত কমতে কমতে আমরা যেগুলো পাবো সেই মানগুলা কিন্তু বসাতে পারবো। তাহলে কি হইতে পারে, মানগুলা লোয়েস্ট হইতে পারে হচ্ছে এই যে এখানে একদম লোয়েস্ট হইতে পারে হচ্ছে 5 মিটার হইতে পারে। আবার এখানে কত হইতে পারে, আবার 13 মিটার হতে পারে। তারপর 30 মিটারের পাশাপাশি আবার কি হইতে পারে, এই যে 9টা এই বরাবর গেছে, 4টা এই বরাবর গেছে। তাইলে এই বরাবর যাওয়ার সময় দেখা যাবে যে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য আমার 13 এর চেয়ে কমতে কমতে 11 12 তারপর 10 এরকম বিভিন্ন মান পাওয়া যেতে পারে। আবার অনেক সময় দশমিকেও আসতে পারে। তো ওইগুলো তুলনা করে আমরা বলতে পারি যে আমাদের অপশনে 3 নম্বরে যেটা দেওয়া 14 মিটার, এই 14 মিটারটা কখনোই সঠিক হবে না। কারণ আমরা কি বলছি, হাইয়েস্ট হইতে পারে কত, 13টা সর্বোচ্চ হতে পারে, বেশি হবে না কখনো। আচ্ছা, ওকে, তাহলে পরেরটা যাই। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে নিচের কোনটা সঠিক, একটা গ্রাফ দেখিয়ে বলছে যে নিচের কোনটা সঠিক। ওকে ওকে ওকে, এখন গ্রাফটা কি রকম দিচ্ছে, গ্রাফটা হচ্ছে 60 তারপর 40 এবং তারপরে হচ্ছে 20 এবং সবার নিচে হচ্ছে 0। এই বরাবর একটা গেছে এবং এই বরাবর আরেকটা। তো এই বরাবর যেটা গেছে সেটা 048 এভাবে গেছে এবং এখানে বেগ এইভাবে বাড়তেছে, এভাবে বাড়তেছে, এভাবে বাড়তেছে, মানে একদম সরল রেখায় আছে। এটা যদিও সরল রেখা হয় নাই, তবে একটা সরল রেখায় আছে। তো এখন এখানে সরল রেখায় থাকার পরে এখানে বক্স এঁকে দিচ্ছে, বিভিন্ন বক্স এঁকে দেখাইছে এখানে। আর তারপরে আমাদের বলছে যে নিচের কোনটা সঠিক। এই বরাবর দিচ্ছে হচ্ছে x মিটার একক, আর এই বরাবর দিচ্ছে হচ্ছে সময় সেকেন্ড একক, টি বা টাইম, সময় সেকেন্ড একক। তো এখন আমরা জানি যে সরণ বনাম সময় বা দূরত্ব বনাম সময় যে লেখচিত্র থাকে, সেই লেখচিত্রে যে ঢাল থাকে সেই ঢালটা হবে tan থিটা, ঢাল হচ্ছে tan থিটা। আর tan থিটার মানটা আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ নিয়ে নিব। ত্রিভুজ নিয়ে নেওয়ার পরে আমাদের যে ঢালটা পাবো, ঢালটা হবে হচ্ছে, ঢালটা কি হবে, এই ঢালটাই যে এই যে অ্যাঙ্গেলটার সাপেক্ষে যে ঢালটা বা tan থিটা যেটা আমরা পাবো, সেই tan থিটা হবে হচ্ছে এই যে এখান বরাবর যে দূরত্বের পার্থক্য ভাগ সময়ের পার্থক্য, বা দূরত্বের ব্যবধান ভাগ সময়ের ব্যবধান। তাইলে এখানে দূরত্ব ভাগ সময় কি আসতেছে, মিটার পার সেকেন্ড, এই এককটা আসতেছে, এটা কার একক, বেগের একক। এখন আমাদের যেহেতু ঢাল সমান, আর এই ঢাল মানে হচ্ছে বেগ, তাইলে প্রত্যেকটা মুহূর্তে আমাদের বেগ কিন্তু সমান আছে, বেগ সমান আছে। সরণ বা সময় যতই বাড়ুক না কেন, বেগটা কি হচ্ছে, সমান থাকতেছে। তার মানে এটা কি, সমবেগ নির্দেশ করতেছে এখানে। তাহলে এখানে কি নির্দেশ করছে, সমবেগ নির্দেশ করছে, সমবেগ। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে বস্তুটার বেগ কত। বস্তুটার বেগ আমরা দেখতে পাচ্ছি এই বরাবর যখন 20 আছে, এখানে আসতেছে 4, আবার এই বরাবর 40 আছে, এই বরাবর হচ্ছে 8। তো এটা আসলে ঠিক হয় না, 40 এর সাথে 8 আসার কথা। ওকে, এখন 40 এর সাথে আসবে হচ্ছে 8, আর এখানে 20 এর সাথে আসবে 4। তাহলে আমরা এই যে ঢালটা বের করে ফেলি, ঢালটা বের করলে 20 ডিভাইডেড বাই 4, অথবা আমরা 40 ডিভাইডেড বাই 8 ও বলতে পারি। 40 ডিভাইডেড বাই 8 অথবা 20 ডিভাইডেড বাই 4। সরণ বা দূরত্বের পার্থক্য ভাগ সময়ের পার্থক্য, দূরত্বের পার্থক্য ভাগ সময়ের পার্থক্য। তাহলে এখানে কত আসে, 5 আসে। তাহলে 5 মিটার পার সেকেন্ডটাই হচ্ছে আমার বেগের মান। ওকে,
তাহলে পরে একটা বস্তু স্থির অবস্থান থেকে সমতলনে চলা শুরু করে, নিচের কোন বেগ বনাম সময় বা দূরত্ব বনাম সময় গ্রাফ দিয়ে এটাকে বের করা যাবে। এই জিনিসটা যখন সমতলনে যাচ্ছে বেগের ক্ষেত্রে একটা হচ্ছে বেগ বনাম সময়, বেগ বনাম সময়। তো এখন যদি সমতলনে যায়, এখন বেগ বনাম সময়ের যে ঢাল, এই ঢালটা কি নির্দেশ করবে? ঢাল মানে হচ্ছে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে এই যে ওয়াই অক্ষ ভাগ এক্স অক্ষ, এর মাথায় রাখবো। উপরে ওয়াই অক্ষ ডেল ওয়াই, নিচে হচ্ছে এক্স অক্ষ ডেল এক্স। তো এখন এটা হচ্ছে ওয়াই অক্ষে কি আছে? বেগ। বেগ ভাগ সময়। এখন বেগ ভাগ সময় কি? স্বাভাবিকভাবে আমরা জানি যে বেগের পার্থক্য যেটা v - u ডিভাইডেড বাই সময়ের পার্থক্য যেটা, এটা ভাগ করলে আমরা পাই হচ্ছে ত্বরণ। মানে একক সময়ে যে বেগ বৃদ্ধি পাচ্ছে বা বেগ বৃদ্ধির যে হারটা, এই বেগ বৃদ্ধির হারকে আমরা কি বলি? ত্বরণ। ত্বরণ বলা হয়। তো এখন এই ত্বরণটা যদি সমান থাকে, ত্বরণটা যদি সমান থাকে তাহলে ঢালটা কি রকম হবে? ঢালটা এভাবে সমান হয়ে যাবে না, একটা সরল রেখা। ঢালটা কিন্তু তাহলে একটা সরল রেখা হচ্ছে যদি আমার ত্বরণটা সমান থাকে। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যদি আমাদের এই ঢালটা সমান থাকে, ঢালটা সমান থাকে, তাহলে আমরা বলতে পারবো বেগ বনাম সময় লেখচিত্রে এটা কি আছে? সমতলনে আছে। এখন আমরা যদি এখন এইখানে আমরা এটা দেখলাম হচ্ছে বেগ বনাম সময়ের ক্ষেত্রে। এখন আমরা যদি দূরত্ব বনাম সময় দেই, দূরত্ব বনাম সময়, এই দূরত্ব বনাম সময় কি হবে? এইটার ঢালটা দিয়ে কি নির্দেশ করি? ঢালটা যদি সমান থাকে, এইটার ঢাল সমান থাকলে এটা কি হয়? এটার যে ঢালটা থাকে, এই ঢালটা হচ্ছে ট্যান থিটা। এই ট্যান থিটার মান হচ্ছে ওই যে আবার ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স, মানে পার্থক্যটা ওয়াই এক্সিসে কি আছে? এক্স। তাহলে এটা হচ্ছে সরণ। সরণ সরণ হচ্ছে এই যে মিটার, সরণ বা দূরত্ব ডিভাইডেড বাই সময়, মিটার পার সেকেন্ড মানে হচ্ছে বেগ। তার মানে এটা ঢাল যদি সমান থাকে তাহলে এটা কি হচ্ছে? সমবেগে আছে। কিন্তু আমার তো সমত্বরণ দরকার, তাহলে কি হবে? সমবেগ থেকে আমরা যদি সমত্বরণ চাচ্ছি, সমত্বরণটা কি হচ্ছে? সমত্বরণ হচ্ছে প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধির হারটা সমান, প্রত্যেক সেকেন্ডে বেগ বৃদ্ধিটা সমান হচ্ছে, সমানভাবে হচ্ছে, অর্থাৎ বেগ বৃদ্ধির হারটা একই আছে। তো এই বেগ বৃদ্ধির হার একই থাকা মানে কি? বেগটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে এখানে ছিল, তারপরে বাড়তেছে, তারপরে আরো বাড়তেছে, তারপরে আরো বাড়তেছে। এই যে বেগটা যে বাড়তেছে, এই বাড়াটা সমান এই বৃদ্ধি পাওয়াটা সমান, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে যে বৃদ্ধি পাবে সেই বৃদ্ধিটা সমান। মানে এখানে কিন্তু বেগ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু কিভাবে বৃদ্ধি পাচ্ছে? সমানভাবে বৃদ্ধি পাচ্ছে, সমানভাবে। সমানভাবে এখানে যদি 2 মিটার পার সেকেন্ড হয় তাহলে এখানে 4 হবে, এখানে 4 হইলে আবার এখানে 6, তারপরে এখানে 8, এভাবে সমানভাবে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমাদের দূরত্ব বনাম সময় লেখচিত্রে বা দূরত্ব বনাম সময় গ্রাফের মধ্যে এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে যে বা সমত্বরণে যাচ্ছে, এইটা দেখানো। ওকে, তাহলে একটা হচ্ছে দূরত্ব, দুইটাই আমাদের লাগে। একটা হচ্ছে কি বলা যায়, একটা বেগ বনাম সময়, আর একটা হচ্ছে দূরত্ব বনাম সময় বা সরণ বনাম সময়। আচ্ছা, এরপর সমতল দর্পণে কি রকম বিম্ব গঠিত হয়? সমতল দর্পণে আয়নার সামনে ধরা যাক যে কেউ চুল আশ্রাইতেছে, যদিও মাথায় চুল নাই। তো এখন জিনেদিন জিদান এখানে ওর হেয়ার স্টাইল ঠিক করতেছে আয়নার সামনে দাঁড়িয়ে। তো আয়নার সামনে যখন ওর চুল ঠিক করতেছে, জিদান তার চিকন, আচ্ছা হ্যাঁ, তো এখন এই যে জিদানের দেখা যাচ্ছে যে এই পাশে ওর একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, তাই না? এই পাশে একটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে, কিন্তু এই প্রতিবিম্বটাকে আসলে ও, মানে এটা কি বাস্তবে হচ্ছে? বাস্তবে না, কিন্তু এটা আয়নার পিছে হচ্ছে। যেহেতু আয়নার পিছে হচ্ছে, কোনো কিছু যদি আয়নার পিছে হয় এবং পর্দায় ফেলা যায় না, পর্দায় ফেলা যদি না যায়, তাহলে আমরা বলবো এটা কি অবাস্তব হচ্ছে। এখন ওর বাম হাত যখন উঠাবে, এখানে দেখে মনে হবে ডান হাত উঠাইছে। যখন আমি আয়নায় বাম হাত দেখাবো, মনে হবে আমার ডান হাত। মানে কি পুরো জিনিসটা কি হচ্ছে? তাহলে পুরো প্রতিবিম্বটা কি হচ্ছে? বিপরীত হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু ঠিক উল্টে যাওয়া বলা যাবে না। উল্টে যাওয়া হলে কি হইতো? উল্টে যাওয়া হলে দেখা যেত যে ওই নিচে আছে, নিচে আছে, ঠিক আছে? এই নিচে যদি নিচে থাকতো তাইলে আমরা বলতে পারতাম যে উল্টে গেছে, কিন্তু এটা কিন্তু উল্টে যায়নি, সোজা আছে, তাই না? এই যে এটা উপরে, এটা উপরে, তাইলে আমরা কি বলবো? এটা সোজা আছে। সোজা থাকা, কিন্তু আমাদের আমাদের পার্শ্ব পরিবর্তন হয়। আয়নায় কি হয়? সমতল আয়নায় পার্শ্ব পরিবর্তন হয়, কিন্তু আমরা কিন্তু সোজাই থাকি, তাই না? এটা তাহলে কি বলা যায়? এটা হচ্ছে অবাস্তব। অবাস্তব, তারপরে কি হয়? সোজা, এবং একদম সমান হয়। কিন্তু যেখানে সাইজ যদি 7 ফুট হয়, এখানেও 7 ফুট থাকবে, তাহলে প্রত্যেক জায়গায় কি 7 ফুট 7 ফুট, আচ্ছা, মানে প্রত্যেকটাই কি হবে? সমান হচ্ছে, বিম্ব সমান হবে। এবং সমতল আয়নায় কি হয়? পার্শ্ব পরিবর্তন হয়, পার্শ্ব পরিবর্তন হয়, পার্শ্ব পরিবর্তন। একটা থাকলো তাইলে, এই যে এক্সামিনেশন। তো এখন এটা নিয়ে একটা প্রশ্ন আসছিল 2018 সালে সম্ভবত, যে এক্সামিনেশনটা যদি আমরা আয়নায় ধরি, সমতল আয়নায়, এই এক্সামিনেশনের কয়টা বর্ণ পরিবর্তন হবে, কয়টা বর্ণের পার্শ্ব পরিবর্তন হবে, বা কয়টা বর্ণের পার্শ্ব পরিবর্তন হবে না, এটা বের করে দেখাও। তো এখন আমরা যেহেতু পার্শ্ব পরিবর্তনের কনসেপ্টটা বুঝছি, তাহলে কিন্তু ইজিলি বলতে পারবো যে ই যদি উল্টা করে দেই, তাহলে কিন্তু বোঝা যাবে যেটা ই না, ঠিক আছে? ই উল্টা করে দিলে কি রকম লাগবে? এরকম। ওকে, তারপরে এক্স যদি উল্টা করে দেই, এক্স উল্টা করলেও এক্স থাকবে, তাহলে এক্স এর কিন্তু পার্শ্ব পরিবর্তন কি হচ্ছে? হচ্ছে না, ঠিক আছে? একই থাকতেছে।
পার্শ্ব পরিবর্তন করলেও একই থাকতেছে, এর ক্ষেত্রেও একই জিনিস। এও যদি আমি উল্টা করে দেই, এই থাকবে, পাল্টাবে না। এম ও উল্টা করলে এম থাকবে, আই তো কথাই নেই, আই তো আই থাকবে। এন উল্টা করে দিলে কি হবে, এই যে এরকম দেখাবে, উল্টা হয়ে গেছে না, তাহলে এনটাও হবে না, এনটারও কি হচ্ছে, পার্শ্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, মানে উল্টে যাচ্ছে। এইটারও কি হবে, উল্টা হবে না, ঠিক আছে। কয়টা বর্ণ বলছে এক্সামিনেশনের মধ্যে, কয়টা বর্ণ। তো অনেকে আবার বলতে পারে যে এ তো দুইটা একই বর্ণ, একই বর্ণ, কিন্তু একই না। আমাদের অপশনের মধ্যে যেগুলো ছিল ওইগুলো বিবেচনায় আমাদেরকে চিন্তা করতে হবে যে কয়টা বর্ণ। কেউ কিন্তু বলে নাই যে একই বর্ণ হইলে বাদ দিয়ে দিবা, এরকম বলে নাই। এক্সামিনেশনের মধ্যে যতগুলো বর্ণ আছে টোটাল, সেটার মধ্যে দিয়ে হিসাব করতে হচ্ছে। তাই আমরা এটাকে দুইবার কাউন্ট করে নিব। তারপরে টি যেটা আছে, এটারও কিন্তু পাল্টাবে না, টিটা যেরকম থাকে টিটারও কিন্তু দেখা যাচ্ছে যে এই পাশ দুইটাই সমান। তারপর আই পাল্টাবে না, ও পাল্টাবে না, কিন্তু আবার এন আসছে, এই এনটা কিন্তু বদলে যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, তাহলে উত্তর কয়টা হচ্ছে, 8টা। 8টার কোনো পার্শ্ব পরিবর্তন হচ্ছে না বা সাইড চেঞ্জ হইতেছে না। আচ্ছা, ওকে, তো এটা গেল সমতল। এরপর 10 গ্রাম ভরে পানির তাপ ধারণ ক্ষমতা 42 জুল পার কেলভিন হলে এই পানির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 35 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন। এখন তাপ Q is equal to আমরা জানি ms ডেল থিটা, এটা হচ্ছে আমাদের সূত্রগুলো মাথার মধ্যে গেঁথে রাখতে হবে। তো এরপরে এখানে s মানে কি, s মানে হচ্ছে এই যে তাপ ধারণ ক্ষমতা যেটা আছে c ডিভাইডেড বাই m, তাই না, এটার সাথে আবার ডেল থিটা। তো এখন এখানে আমরা m আর m কাটাকাটি করে দিতে পারি, তাহলে এটা c ডেল থিটা হয়ে যাবে। আর c মান কত, c মানটা এই ক্ষেত্রে কত দেওয়া আছে দেখি, c মান কত দেওয়া, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কত, 42 জুল পার কেলভিন। তো এটা হচ্ছে 42 জুল পার কেলভিন, আর এটা হচ্ছে ডেল থিটা। ডেল থিটা মানে হচ্ছে পার্থক্যটা কত, পার্থক্যটা হচ্ছে 35 বিয়োগ 25, 35 বিয়োগ 25 এত। আর যখন আমরা সেলসিয়াসের পার্থক্য হিসাব করব, পার্থক্য হিসাব করলে এটা কিন্তু কেলভিনেরই সমান, ঠিক আছে, সেলসিয়াসের পার্থক্য হিসাব করলে শুধু। কিন্তু প্রকৃতপক্ষে যখন আমরা সেলসিয়াসের কথা বলবো, সেটা কেলভিনের চেয়ে প্রায় কত, ক্যালভিনের চেয়ে কত, ক্যালভিনের সাথে আমরা 273 যদি যোগ করি, এটার সাথে 273.15 বা 16, এটা যদি যোগ করি তখন কি আসে, তখন আমরা ক্যালভিনটা পাই, ক্যালভিনের আসল মানটা পাই। আচ্ছা, তো এখন এটা যোগ করার পরে যেটা আসে হিসাব করলে, সেটা হচ্ছে আমাদের উত্তর কত, ও দেখে বোঝা যাচ্ছে 420 হবে, 420 জুল। তাহলে এটা কত হবে, 420 জুল। আচ্ছা, ওকে, তো এটা গেল থেকে, এটাও শেষ। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে সুপ্ততাপ। সুপ্ততাপ আসলে কি করে, সুপ্ততাপ মেইনলি একটা বস্তু থাকে যে বস্তুর অবস্থার পরিবর্তন করে, অবস্থা। অর্থাৎ আমরা একটা গলনাঙ্কে পৌঁছেছে, পানি যখন তার গলনাঙ্কে পৌঁছায় তখন কি করে, পানি কি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, সেটা চাপ নিয়েও কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আসলে কি হচ্ছে, সেটা সময় নিচ্ছে পানি হওয়ার জন্য, সেটা কি হচ্ছে, পানি হইতে শুরু করছে, গলতে শুরু করছে। তাহলে গলতে গলতে কি হয়, পানি হয়। এটাই কি হয়, ওই তাপটাকে ব্যবহার করতেছে সে, কিন্তু কোনো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না। এটাই হচ্ছে তার সুপ্ততাপ। এই সুপ্ততাপে সে ইউজ করে কি করার জন্য, অবস্থা পরিবর্তনের জন্য। আচ্ছা, এখন আমাদের একটা তামার তারের দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে, দৈর্ঘ্য একদম আদি দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, 10 মিটার না, হ্যাঁ 10 মিটার। আর তাপমাত্রার বৃদ্ধি ডেলটি কত, ডেলটি হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে 120 থেকে 20। আচ্ছা, 20 থেকে 120 হইছে, তাহলে 120 বিয়োগ 20, তাহলে কত হয়, 100 ক্যালভিন। এটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। আচ্ছা, এরপরে দৈর্ঘ্য বৃদ্ধি করার পরে দৈর্ঘ্য কত হয়েছে, বৃদ্ধি করার পরে দৈর্ঘ্য হচ্ছে এল প্রাইম হয়েছে 10.0167 মিটার, 0167 মিটার। তাহলে এখান থেকে আমাদের বের করতে বলছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কত। তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ আমরা জানি, উপরে হচ্ছে ডেল এল ডিভাইডেড বাই নিচে হচ্ছে এল নট, তারপরে হচ্ছে এই ডেল টি, তাই না, হ্যাঁ। তো এখন এটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে ডেলটা কত, ডেলটা হচ্ছে 0.167, তাহলে উপরে থাকবে 0.0167, আচ্ছা 0.0167, এবং নিচে থাকবে হচ্ছে এল নট হচ্ছে 10 মিটার, এবং পার্থক্য হচ্ছে 100। তাহলে আসে হচ্ছে 1.67 টাইমস 10 টু দি পাওয়ার -5, 1.67 টাইমস 10 টু দি পাওয়ার -5 পার কেলভিন, তাই না, পার কেলভিন, হ্যাঁ। তো এখন এই পার কেলভিন আসছে, কিন্তু আমাদের অপশনে এরকম দেওয়া নেই। অপশনে দেওয়া আছে হচ্ছে, অপশনে কি দেওয়া, 16.7, এই যে 16.7 টাইমস 10 দিয়ে এইভাবে দেওয়া। তো এখন এখানে 1.67 টাইমস 10 টু দি পাওয়ার -5, যদি এখানে একটা এক্সট্রা নিয়ে আসি, এক্সট্রা এক ঘর নিয়ে আসি, এক ঘর কোথায়, এক ঘর ডানে আনতেছি, তাহলে কি হলো, 16টা 1.6 এর চেয়ে বড় হয়ে গেল না। বড় হয়ে গেলে কি করব, আমরা এই দিক দিয়ে সূচকটাকে আরেকটু কমায় দিব, তাহলে এটা -5 ছিল -6 করে দিব। যদি এক ঘর বাড়াই তাহলে এখানে এক ঘর কমাবো, যদি এখানে 1.6 থেকে 16 করে দেই তাহলে 10 টু দি পাওয়ার -5 কে কি করব, 10 টু দি পাওয়ার -6 করে দিব। অর্থাৎ এটা এক কমিয়ে দিচ্ছি এখানে,
তাহলে এটাও ঠিক, ঠিক আছে। এখন যদি আমি এটা এভাবে লিখতাম 167, তাহলে কি করতাম 10 টু দি পাওয়ার -7 করে দিলাম, তাও কিন্তু ঠিক আছে। 167 167 হিসেবে প্রকাশ করলাম। আবার যদি এটাকে আমি 0.167 দিতাম, তাহলে কি করতাম, এখানে কমায় দিছি, তাহলে এখানে কি করব, বাড়ায় দিব। তাহলে বাড়ায় দিলে কি হবে 10 টু দি পাওয়ার -4 পার কেলভিন, তাই না? এই যে চারটাই কিন্তু ঠিক আছে। ওকে, তারপরেরটা যেতে গেলে ওকে, এরপরে দেখা যাচ্ছে যে এই যে এটা হচ্ছে আমাদের ফাহিম ভাই। তো এখন ফাহিম ভাই কি করতেছে, উপর দিয়ে দৌড়াইতে গেছে, দৌড়ানোর পরে এখানে আবার আমাদের জুবাইর হয়েছে একটা কলা খেয়ে, কলার ছোকলা ফেলে রাখছিল, ওই ছোকলায় পিছলা পড়ে এই যে এখানে ডাইরেক্ট কোত্থেকে, কুমিল্লা থেকে কই যাচ্ছে, এই এস দিয়ে কোনো জায়গার নাম আছে, ওইখানে যাচ্ছে হয়তো। তো এখন এইরকম জায়গায় যাওয়ার ক্ষেত্রে ওর এখানে যে কোণটা দেওয়া আছে, কোণটা হইতেছে 60 ডিগ্রি, কোণটা 60 ডিগ্রি, এবং এই যে পুরো রাস্তাটা আছে, রাস্তাটা হচ্ছে 2 মিটার। বাহ, তো তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে। তো এখন এই 2 মিটার রাস্তা, তো এখন ওর হচ্ছে ভর কত, ওর ভর তো মাশাআল্লাহ 100 কেজি, অনেক চিকন। তো এখন এই 100 কেজি ভরের ফাহিম কি করতেছে, দৌড় দিয়ে হচ্ছে এখানে চলে যাচ্ছে। তো এখন দৌড় দিয়ে যাওয়ার সময় আমাদের বলছে যে ওর কৃত কাজ কত হবে, কৃত কাজ কত হবে। তো এখন এখানে আমরা দেখতেছি এটা 60 ডিগ্রি আছে, তাই না? 60 ডিগ্রিটা হচ্ছে কি এই কোণটা। তো এখন আমার আসলে কি দরকার, আসলে দরকার হচ্ছে এটা, এই বরাবর যেটা দরকার সেটা, এই বরাবর যেটা আছে সেটা। তো এখন এটা আমরা কিভাবে পাবো, এটা পাবো হচ্ছে এই উপাংশ ব্যবহার করে। তো উপাংশ ব্যবহারটা কি রকম, এটা তখন হয়ে যাবে এটা তো mg, তাই না? ওর যেভাবে যাচ্ছে ওর বলটা কি আমরা জানি যে কৃত কাজটা হচ্ছে fs, w is equal to fs, কিন্তু এখানে fs দিয়ে হবে না, কারণ কি fs দিয়ে হলে তখন কি হয়, cos 0 ডিগ্রি হয়ে যায়, cos 0 ডিগ্রি হয় না, এখানে কিন্তু cos 0 নাই, এখানে cos দেওয়া আছে 60 ডিগ্রি, এটার সাথে দেওয়া আছে হচ্ছে এই 60 ডিগ্রি। তো এখন এই fs cos 60 ডিগ্রি এটাকে আমরা হিসাব করব। তো এই cos 60 ডিগ্রি যে হিসাব করতেছি, এই cos 60 ডিগ্রিটা কি রকম ভাবে হিসাব করব, fs যেটা, fs টা কি হয়ে যাবে, f টা তখন হয়ে যাবে হচ্ছে mg, mg এর সাথে যে s টা হয়ে যাবে হচ্ছে 2, এই 2 এর সাথে যে cos 60 আছে, এই cos 60 এখানে বসায় দিলাম। এই cos 60 বসায় দেওয়ার পরে তারপরে mg এর হিসাবটা করে ফেলবো। mg এর হিসাব, m হইতেছে কত, 5 এর উপর 100 খাইছে মাশাআল্লাহ, তারপর হচ্ছে 9.8, তারপর 2 এর সাথে হচ্ছে cos কত 60, দেখি হিসাব মিলে নাকি 980 আসছে, বা উত্তর 980, ঠিক আছে। তাহলে এই যে যেই বরাবর কাজ করতেছে এইটার সাথে যে কোণটা আছে, অর্থাৎ এই বস্তু ব্যক্তির সাথে যে কোণ, ঠিক আছে, এটার বরাবর হচ্ছে আবার এখানে হচ্ছে কই ক্রিয়া করতেছে, বলটা ক্রিয়া করতেছে হচ্ছে ওজনের সাপেক্ষে, তাহলে এটা mg হয়ে যাচ্ছে। এখন এই বরাবর যে যাচ্ছে, এই বরাবর দূরত্বটা কত হবে, এটা 2 মিটার, এটা হচ্ছে সরণ, এই যে s টা হয়ে যাচ্ছে কি 2 মিটার হয়ে যাচ্ছে, এবং এই যে অ্যাঙ্গেলটা আছে cos θ, এটা হয়ে যাচ্ছে cos 60, এইভাবে হিসাব করে আমরা বের করে ফেলছি 980 ডিগ্রি। তারপরে যেটা আসে, একটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, গাড়ি বেগ কত হলে গতিশক্তি দ্বিগুণ হবে। তো এখন গাড়ি হচ্ছে আমরা জানি যে গতিশক্তির হিসাবটা কি রকম হয়, ek is proportional to v স্কয়ার, মানে এই যে যেটা বেগ আছে বেগের স্কয়ারের সাথে পাল্টায়। তো এখন এখানে আমরা ek দুইটারে ভাগ করে দেই, এটা হচ্ছে ek1, এটা হচ্ছে ek2 is equal to v, এটা হচ্ছে v স্কয়ার আর এটা হচ্ছে v2 স্কয়ার। তো এভাবে করে আমরা যখন এটা উঠানোর সময় কি করব, যে ek is proportional to v স্কয়ার, তাই না? তো এখন এখানে আমরা সমান চিহ্ন আনতে হলে কি করি, সমান চিহ্ন আনতে হলে একটা ধ্রুবক নিয়ে আসি। তো এখন এটা যেহেতু ek, ধ্রুবকটা ধরলাম x, তাহলে x v স্কয়ার। তো এখন এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, দ্বিতীয়টার ক্ষেত্রেও কিন্তু একই কাজ করব, ek is proportional to v স্কয়ার। তো এখন এটা হচ্ছে প্রাইম দিলাম, তো এখন এটা হচ্ছে ek প্রাইম is equal to, যেহেতু ধ্রুবক কিন্তু সব ক্ষেত্রে একই থাকবে, তাহলে এটা কি হচ্ছে x v স্কয়ার। তো ধ্রুবকটা কিভাবে আনলাম, এই যে সমানুপাতিক চিহ্ন উঠালে একটা ধ্রুবক চলে আসে, সমানুপাতিক চিহ্ন উঠালেই একটা ধ্রুবক চলে আসে। যেমন আমরা তড়িতের যে অধ্যায়টা আছে এটার মধ্যে দেখছিলাম যে I is proportional to v। তো এখন এখান থেকে আমরা যখন সমানুপাতিক চিহ্নটা উঠাইছিলাম তখন g নিয়ে আসছিলাম, g হচ্ছে এখানে পরিবাহিতা, এই পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত, g is equal to 1 divided by r। তাহলে ওইখান থেকে আমরা বলতে পারি I is equal to 1 divided by r times v। তাহলে ওইখান থেকে আবার বলা যায় যে v is equal to ir, তাই না? এই r টা এই পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, v is equal to ir হয়ে যাচ্ছে। এটা কিভাবে করলাম, এই যে এই সমানুপাতিক চিহ্নটা উঠে একটা ধ্রুবক নিয়ে আসছি, এই ধ্রুবকটা হচ্ছে পরিবাহিতা, ঠিক আছে। এই পরিবাহিতাকে আমরা আবার পাল্টে দিছি কি দিয়ে, রোধ দিয়ে। পরিবাহিতার বিপরীত হচ্ছে রোধ, ওকে, ওই রোধ দিয়ে আমরা নিয়ে আসছি, নিয়ে আসার পরে v is equal to ir, এভাবে করে সূত্রটা আসছে, ওকে। তাহলে এখন এখান থেকে এই দুইটা তুলনা করলে আমরা কি করব, এই যে এভাবে নিয়ে আসবো, এভাবে নিয়ে আসার পরে আমাদের কি দিয়ে দিচ্ছে, ইকে কি প্রথমটা দিচ্ছে, প্রথমটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে একটা গাড়ি। তো এই 10 মিটার পার সেকেন্ড যেহেতু, তাহলে প্রথমটা আমরা কি বলতে পারি, প্রথমটা বলতে পারি যে ek ডিভাইডেড বাই ek2 is equal to, এটা কি 10 মিটার
10 স্কয়ার, তাহলে 10 স্কয়ার আর ডিভাইডেড বাই এটার বেগ কত হলে কি হবে, গতি শক্তি দ্বিগুণ হবে। তাহলে এই গতি শক্তিটা কি হচ্ছে, এটা হচ্ছে 2ek, তাহলে গতি শক্তি দ্বিগুণ হচ্ছে, কিন্তু বেগ কত, বেগ আমরা এখনো জানি না, তাহলে এখন এই যে এই ek আর ek কাটাকাটি করে দিতে পারি, তাহলে 1 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 10 স্কয়ার ডিভাইডেড বাই v2 স্কয়ার। এটা বলা যায় হচ্ছে এটুকু, এই যে এটা হচ্ছে প্রথমটা, আর দ্বিতীয়টা কি, গতি শক্তি দ্বিগুণ হচ্ছে, দ্বিগুণ হলে নিচে 2টা নিয়ে আসবো, এরপর এইটার এটা কাটা। ওকে, তো এখন 10 স্কয়ার মানে হচ্ছে 100, এখন এই 2টা যদি উপরে চলে আসে তাহলে হয়ে যায় 200, আর এখানে কি হইতেছে v2 স্কয়ার, তাহলে v2 স্কয়ার যদি 200 হয় তাহলে v কত হবে, √200 কত আসে 14.14, তাহলে v2 হয়ে যাবে হচ্ছে √200, তাহলে এটা হয়ে যাবে 14.14 মিটার পার সেকেন্ড। তাহলে প্রথমে কি করলাম, এই যে দুইটার সমানুপাতিক চিহ্নটা উঠে টানলাম, এত কিছু পরীক্ষা আমরা করার সময় পাবো না, এখন আমরা শিখে রাখতেছি যে কিভাবে হচ্ছে। এটা দেখলাম, এটা দেখার পরে আমরা এই দুইটারে ভাগ করলাম, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, সমীকরণ হিসেবে ধরে দুইটারে ভাগ করে দিলাম। ভাগ করে দেওয়ার পরে ek এর নিচে ek প্রাইম চলে আসবে, আর xv স্কয়ারের নিচে এই xv স্কয়ার চলে আসবে। তো এখন এখানেও x আছে, এখানেও x আছে, দুইটা x কিন্তু আগে কেটে দিছি, দেখাইনি আলাদা করে, এত দেখার তো সময় নেই এখন। তো এখন এই দুইটা আলাদা করে কেটে দেওয়ার পরে এই v এর মান আমরা জানি 10, তাহলে এই 10 নিয়ে আসলাম, উপরে হচ্ছে 10 স্কয়ার আর নিচে কি v2 স্কয়ার, এই v এর মান আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে, এটা আমাদের মেইন চ্যালেঞ্জ। তো আমরা এই ek এর মানও জানি না, ek এর মান আমাদের দরকারই নেই, কারণ কি আমাদের বলেই দিছে যে প্রথমে যে গতি শক্তি ছিল তারপরে তার গতি শক্তি দ্বিগুণ হবে, তাহলে নিচে প্রথমটার দ্বিগুণ করে দিছি, এখন দুইটা তো একই, ek আর ek কাটা, বাকি থাকে এই দুইটা বাকি থাকে, এই দুইটা নিচে আছে, এই উপরে নিয়ে আসবো, তাহলে কি হবে 10 স্কয়ার মানে হচ্ছে 100, তাহলে 2 এর সাথে 100 গুণ হয়ে যাবে, তাহলে 200 হয়ে যাবে, আর এই v2 স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে v2 স্কয়ার ইজ ইকুয়াল টু 200, এখান থেকে আমরা v2 বের করব, 200 কে রুট করে দিব, দুইটারে রুট করে এই v2 পাচ্ছি, আর v2 এর মান হচ্ছে 14.14, এটা আসতেছে। ওকে, তাহলে এটা শেষ, আচ্ছা শেষ। তাহলে এরপরে আছে হচ্ছে একটা হালকা বস্তুর ভারী বস্তুর ভরবেগ সমান, কার গতিশক্তি বেশি। তাই গতিশক্তি হিসাব করার জন্য আমরা একটা সূত্র নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে p স্কয়ার ডিভাইডেড বাই 2f, এটা আমরা অনেক আগেই পড়ছি, অনেক আগে থেকেই পারি। এটা হচ্ছে এই কোথা থেকে আসে, এটা হচ্ছে এই যে ek আছে না, ek ইজ ইকুয়াল টু হাফ mv স্কয়ার, হাফ mv স্কয়ারকে এখন আমরা লিখতে পারি যে হাফ, এখানে উপরে হচ্ছে m এর সাথে যে v স্কয়ার আছে, এই v স্কয়ারের জায়গায় আমরা m স্কয়ার v স্কয়ার লিখে দিলাম, আর নিচে 2m দিয়ে দিলাম, নিচে কি দিলাম 2m। তো এখন এইভাবে কিন্তু লেখা যায়, এটা থেকে এটা আসতে পারে, অবশ্যই আসতে পারে, তাহলে mv হোল স্কয়ার দিয়ে নিচে আমরা দিয়ে দিতে পারি 2m, আর mv মানে কি, mv মানে p, মানে কি এই যে গতি আর ভর, মানে ভর আর বেগ এই দুইটা একসাথে ভরবেগ, তাহলে এই ভরবেগটাকে আমরা p দিয়ে লিখি p স্কয়ার ডিভাইডেড বাই 2m। তো এটা আশা করি বুঝছি, এই যে mv স্কয়ার দুইটার আমি উপরে লিখতেছি, উপরে লেখার পরে m এর সাথে একটা এক্সট্রা স্কয়ার দিয়ে নিচে একটা m দিয়ে দিছি, তাহলে কাটাকাটি করলে কি আসে, এই m টাই তো আসবে, তাই না, উপরে m স্কয়ার নিচে m, কাটাকাটি করলে m। ওকে, তাহলে এখন m আর v দুইটার উপরে স্কয়ার আছে, দুইটার হোল স্কয়ার হিসেবে লিখলাম, এখন m আর v গুণ হইলে এটাকে p হিসেবে লিখি, ভরবেগ হিসেবে, তাহলে লিখলাম ভরবেগ হিসেবে, আর নিচে থাকে কি এই ভর থাকে। তো এখন এই ভরটার সাথে এই যে গতিশক্তির সম্পর্কটা কি রকম হয়, তাহলে ek is equal to p square divided by 2m। তো এখন আমরা ধরে নিলাম যে p স্কয়ারটা ধ্রুবক, ঠিক আছে, ধরে নিলাম। তো এখন কথার কথা ধরে নিলাম, তো এখন এইখান থেকে তাহলে আমরা বলতে পারি ek is proportional to 1 divided by m, মানে এটার সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভরের সাথে গতিশক্তি তাহলে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, ভর যত বাড়বে গতিশক্তি তত কি কমবে, ভর যত কমবে গতিশক্তি তত কি বাড়বে। তাহলে হালকা বস্তুর গতিশক্তি কি হবে, হালকা বস্তুর ভর কম, তাহলে হালকা বস্তুর গতিশক্তি হবে বেশি। তো এখন অনেকেই ভাববে যে ভারী বস্তুর গতিশক্তি, ভারী বস্তুর ভর বেশি, ভারী বস্তুর ভর বেশি গতিশক্তিও বেশি, এই যে এইটা দেখে ভাববে, কিন্তু এটা দেখে তো ভাবা যাবে না, এখান থেকে তোমার এই জিনিসটা নিয়ে আসতে হবে, এই সম্পর্কটা আনতে হবে, আনার পরে বুঝবা। তো এখন একটা মোটা ব্যক্তি আর একটা হালকা ব্যক্তি, ঠিক আছে, উসাইন বোল্ট আর তারপর ধরা যাক যে গদা শামসু, এরকম কাউকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে হচ্ছে দুইজনের দৌড় দেওয়া শুরু করিলাম। তো এখন এই যে এটা হচ্ছে গদা ভাই আর এটা হচ্ছে বোল্ট ভাই, বোল্ট ভাই তো শরীরে মাংস টাংস তেমন নাই, এই যে একদম চিকন। তো এখন এই যে বোল্ট ভাই দৌড়াইছে, আর এই যে এটা হচ্ছে এটা আরেকজন কেউ হবে। তো এখন এই মোটা আর হালকা দৌড়াইলে অনেকেই ভাবতে পারে যে মোটা কারেন্ট বেশি, তাহলে আগেই পৌঁছাবে, কিন্তু এটা কিন্তু হয় না। চিকন মানুষ যে পাট কাঠির মতো বোল্ট ভাই, সে আগে পৌঁছে যাবে, কারণ কি হালকা মানুষের কি হয়, এই যে গতিশক্তিটা কি হয় বেশি হয়, হালকা মানুষের গতিশক্তি বেশি হয়, গতিশক্তি কারেন্ট এগুলো বেশি। ওকে, এখন এটা বেশি হচ্ছে, বেশি হওয়ার পরে তারপরে কি আসে, তারপরে হচ্ছে অধিক বায়ুচাপ বিশিষ্ট শব্দ তরঙ্গের অংশকে কি বলে, বেশি চাপ যেখানে এই জায়গাটাকে বলা হচ্ছে সংকোচন, আর যেখানে অল্প চাপ সেখানে বলা হয় হচ্ছে প্রসারণ, ঠিক আছে, প্রসারিত হয়ে আছে, এটা হচ্ছে সংকোচন আর এটা হচ্ছে প্রসারণ, ঠিক আছে, এই যে একটা সংকোচনের পরে একটা প্রসারণ, তারপরে আবার দেখা যায় সংকোচন, তো একটা সংকোচন একটা প্রসারণ, ঠিক আছে, যেটা হচ্ছে বেশি চাপ যেখানে বেশি চেপে আছে যেটা, সেটা হচ্ছে সংকোচন, আর যেটা ছড়িয়ে আছে সেটা হচ্ছে প্রসারণ।
ওকে, সংকোচন প্রসারণ এরকম। এখন 60 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 30 নিউটন বল প্রয়োগ করায় বস্তুটা চলতে শুরু করলো। 10 সেকেন্ড পরে গতিশক্তি কত হবে? তো এখন এখানে আমাদের m দিয়ে ভর দিয়ে দিছে, ভর কত? ভর হচ্ছে 60, তারপরে বল কত? f হচ্ছে 30 নিউটন, 30 নিউটন বল আর ভর হচ্ছে 60 কেজি। তারপর বলছে 10 সেকেন্ড পরে বস্তুর গতিশক্তি কত। তাহলে 10 সেকেন্ড সময় দিয়ে দিছে t, t is equal to 10 সেকেন্ড। তাহলে এখন mv আর mf আর t আছে। এখন এখান থেকে আমরা বলতে পারি কি, এখান থেকে আমাদের বলছে যে গতিশক্তি কত। গতিশক্তি কত? গতিশক্তির জন্য আমার দরকার হচ্ছে m এবং এর সাথে দরকার v, এই দুইটা আমাদের দরকার। m আছে, v নাই, v বের করতে হবে। তাহলে f আর m থেকে আমরা কি বের করতে পারি? f is equal to ma, তার মানে আমি ত্বরণটা বের করতে পারবো। তাইলে এটা হচ্ছে 60 টাইমস a আর f এর মান হচ্ছে 30। তাহলে এখান থেকে আমরা বলতে পারি a is equal to half, মানে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার ত্বরণ। তাহলে এই 0.5 হচ্ছে আমার ত্বরণ, পেয়ে গেছি আমি, ত্বরণ পাইছি, কিন্তু আমি এখনো v পাইনি। v কত? এখন ভিটা যেহেতু পাই নাই, v বের করতে কি করতে হবে? এই বস্তুটা স্থির আছে, আমরা জানি u is equal to 0, u is equal to 0। তারপরে আমাদের a এর মান আছে, আমাদের কাছে a আছে, a হচ্ছে 0.5, তারপরে t আছে, t হচ্ছে 10 সেকেন্ড। তাহলে এটা 10 সেকেন্ড আর এটা হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন এখান থেকে আমরা v বের করতে পারবো সহজেই, v is equal to u plus at, এই সূত্র অ্যাপ্লাই করে। তাহলে 10 এর সাথে হাফ, তাহলে এটা কত আসে? 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, শুধু সেকেন্ড পার সেকেন্ড। তাহলে এটা আসলো কত? এটা হচ্ছে আমার v আসতেছে, u হচ্ছে 0 আর 0টা তাহলে আমরা বেল দিব না, বেল না দিয়ে 80 গুণ করে দিব ডাইরেক্ট। a হচ্ছে 0, a হচ্ছে 10 আর t হচ্ছে সরি 80 হচ্ছে এই 10, t হচ্ছে 10, t হচ্ছে 10 আর a হচ্ছে হাফ। এই দুইটা গুণ করার পরে পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে গতিশক্তি আনবো, হাফ mv স্কয়ার হচ্ছে গতিশক্তি। তাইলে হাফ এর সাথে আমি গুণ করব m, m এর মান দেওয়া আছে 60, 60 এর সাথে গুণ করব হচ্ছে v স্কয়ার। v এর মান কত দেওয়া আছে? v এর মান আমরা এইমাত্র বের করলাম 5 স্কয়ার, 5 স্কয়ার। অনেকে এই স্কয়ারটা দিতে ভুলে যায়, স্কয়ার দিতে ভোলা যাবে না, স্কয়ার দিতে কোনোভাবেই ভোলা যাবে না। ওকে, তাহলে 0.5 এর সাথে 60 এর সাথে 5 স্কয়ার। অনেক সময় দেখা যায় খাতার মধ্যে স্কয়ার লিখছি, কিন্তু আমার আসল জায়গায় স্কয়ার দিতে মনে নেই, ক্যালকুলেটরের মধ্যে স্কয়ার দিই, ঠিক আছে? তো এই জিনিসটা করা যাবে না ওগুলো। তাহলে এখন এটা এত ঝুলো হচ্ছে। আচ্ছা, তারপর একটা আসি, তারপর একটা যখন আসবো, তারপর একটাই হচ্ছে কোনটা ওহমের সূত্র প্রকাশ করে। ওহমের সূত্র অনুসারে আমরা জানি যে এই যে i আর v কিন্তু পরস্পরের সমানুপাতিক। সমানুপাতিক বলে কি বোঝায়? এই যে i টা এখানে, তারপর v টা এখানে, যত v বাড়বে তত i বাড়বে, ঠিক আছে? যত সময় যাবে, যত হচ্ছে বিভব পার্থক্য, যেভাবে বিভব পার্থক্য যদি বৃদ্ধি পায় মানে বাড়ে, বেশি হয়, তাহলে কি হবে? i টাও কি হবে? বেশি হবে। যত বিভব পার্থক্য যত কম হবে, i টাও কি হবে? তত কম হবে। তাহলে এই যে v যত বাড়বে, i ও তত বাড়বে। এটা হচ্ছে আমাদের বুঝতে হবে যে ভিটা যত বাড়াবো আইটাও তত বাড়বে। লেন্সের কোন অংশের মধ্যে দিয়ে আলো অতিক্রম করলে কোনো বিচ্যুতি ঘটে না? লেন্সের ক্ষেত্রে হচ্ছে এই যে একটা উত্তর লেন্স এরকম ধরলাম, এই উত্তর লেন্সটার মাঝখানে, একদম মাঝখানে যেটা, এটাকে বলা হয় আলোক কেন্দ্র। এই দিক দিয়ে যদি আলো যায়, ডাইরেক্ট প্রতিসরণ হবে, ডাইরেক্ট প্রতিসরণ হবে, একদম সরাসরি হবে, কোনো আঁকা বাঁকা যাবে না, ঠিক আছে? আঁকা বাঁকা যাবে না। আবার যখন আমরা দর্পণের কথা ভাববো, দর্পণের ক্ষেত্রে হয় কি? দর্পণের ক্ষেত্রে এই যেভাবে আলো আসলো, আলো যখন সমান্তরালে আসতেছে, সমান্তরালে আসলে কিন্তু বাঁকা হয়ে কই যাবে? ফোকাস কেন্দ্র বা প্রধান ফোকাস দিয়ে যাচ্ছে, এখানে যে ফোকাসটা আছে এই ফোকাস বিন্দু দিয়ে যাচ্ছে। আর যখন সরাসরি যাবে, সরাসরি কখন যাবে? এই যে এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে সি। এখান দিয়ে যদি আলো যায়, এখান দিয়ে আলো গেলে কি হবে? যেদিক দিয়ে গেছে ওই দিক দিয়ে ফিরবে। আর যদি সমান্তরালে আসে, প্রধান অক্ষের সমান্তরালে আসে, সমান্তরালে আসতে হবে অবশ্যই, সমান্তরালে আসার পরে প্রতিফলনের পর ফোকাস দিয়ে যাবে। সমান্তরালে এসে প্রতিফলনের পর কই যাবে? ফোকাস দিয়ে যাবে। সমান্তরালে আসলো, কোথায় আসলো? সমান্তরালে এসে প্রতিফলন হলে কই দিয়ে যাবে? কোন দিক দিয়ে যাবে? ফোকাস দিয়ে যাবে। আর যদি সরাসরি যায়, সরাসরি যাবে কখন? সরাসরি যাবে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়ে, সরাসরি যাবে বক্রতার কেন্দ্র দিয়ে। এটা কোথায়? এটা হচ্ছে দর্পণের ক্ষেত্রে বা আয়নার ক্ষেত্রে বা মিররের ক্ষেত্রে। আয়নার চেহারা দেখো যেখানে, সেখানে, তো চেহারাটা দেখে আসো একবার। তারপরে হচ্ছে এখানে লেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট যায় হচ্ছে, ডাইরেক্ট কোন দিক দিয়ে যায়? আলোক কেন্দ্র দিয়ে যায়। ডাইরেক্ট কোন দিক দিয়ে? আলোক কেন্দ্র দিয়ে যায়, আলোক কেন্দ্র দিয়ে যায়। আর যখন এইভাবে পরে সমান্তরালে আসতেছে, তারপরে যাবে কোন দিক দিয়ে? তারপরে যাবে হচ্ছে এফ দিয়ে যাবে। আর এখানে কিন্তু আমরা এই বক্রতার কেন্দ্র বলি না, আমরা এই ভাগটাকে 2f বলি। এফ এর ডাবল যেটা, সেটাকে বলা হয় 2f। আচ্ছা, ওকে। আর যখন ডাইরেক্ট পড়বে না, সমান্তরালে আসবে, তখন যাবে হচ্ছে এফ দিয়ে। সমান্তরাল বা প্যারালালে আসলে এফ দিয়ে, সমান্তরালে আসলে এফ দিয়ে। ওকে, আচ্ছা। তারপরে একটা উত্তল লেন্সের কোথায় বস্তু রাখলে বাস্তব উল্টা সমান আকারের বিম্ব পাওয়া যাবে? তো বাস্তব উল্টো সমান আকারের বিম্ব পাওয়া যাবে, ঠিক আছে? বাস্তব উল্টা সমান,
বাস্তব উল্টা সমান। তাহলে বাস্তব উল্টা সমান আমরা দর্পণের কথাই ভাবি না কেন, দর্পণের মধ্যে দেখা যেত যে দর্পণটা একটা অবতল দর্পণের কথা চিন্তা করি। অবতল দর্পণের যদি আমরা এই যে বক্রতার কেন্দ্রে রাখতাম, বক্রতার কেন্দ্রে কোনো বস্তু রাখলে দেখা যেত যে বস্তুর একবার প্রতিফলনের পরে কোন দিক দিয়ে আসছে, এই ফোকাস দিয়ে আসছে, আরেকবার এভাবে প্রতিফলন করলাম উল্টা দিক দিয়ে, তখন আবার এই যে এখান দিয়ে আসতেছে, এই ফোকাস দিয়ে যাচ্ছে, আবার সমান্তরালে আসতেছে। ঠিক আছে, যদি আমি সমান্তরালে দেই তাহলে আসবে ফোকাস দিয়ে, আর যদি ফোকাস দিয়ে দেই তাহলে আসবে সমান্তরালে, মানে একদম একই জিনিস হইতেছে। আমার যখন এই যে আপতনটা হইতেছে কোন দিক দিয়ে, যাচ্ছে হচ্ছে সমান্তরালে, যাচ্ছে সমান্তরালে, এই যে যাচ্ছে, যাচ্ছে বিদায়, বিদায় পৃথিবী, বিদায় পৃথিবী, এই যে সমান্তরালে যাচ্ছে, সমান্তরালে গেলে আসবে কই, যাচ্ছে কই আর আসবে কই, যাচ্ছে সমান্তরালে, আসবে ফোকাসে, আসবে ফোকাসে, যাচ্ছে ফোকাসে, আসবে সমান্তরালে, যাচ্ছে ফোকাসে, আসবে সমান্তরালে, কই আসবে, সমান্তরালে আসবে। যদি সমান্তরালে যায় তাহলে ফোকাসে আসবে, আর যদি ফোকাস দিয়ে যায় তাহলে সমান্তরালে আসবে। এখন আসার পরে দুইটার পয়েন্ট কিন্তু একই জায়গায় মিলবে, তার মানে এটা সমান হবে, এই দুইটা সমান, দেখতে যদিও সমান লাগতেছে না কিন্তু দুইটা কিন্তু সমান, দুইটা সমান হবে এবং দুইটা কি হবে, একই জায়গায় আছে, এখানে যে আছে এখানেও সে আছে, একই জায়গায় আছে। তো এখন একই জায়গায় আছে, আবার পরস্পরের উল্টা হবে। এটা কই হচ্ছে, এটা হচ্ছে অবতল দর্পণে। এই অবতল দর্পণ আর উত্তল লেন্স দুইটাই কিন্তু প্রায় একই রকম। এই উত্তল লেন্সে যেটা এই সি নাই বলছি না আগে, এই যে একটা হচ্ছে ফুচকা, আরেকটা হচ্ছে দই ফুচকা বা ডাবল ফুচকা 2F, ঠিক আছে, ফুচকা ডাবল ফুচকা। তো এখন এই যে এই ফুচকাটা কাজ করে হচ্ছে ফোকাসের মতো, আর এই ডাবল ফুচকা কাজ করে সির মতো। তো এখন সি থেকে যদি যায়, সি থেকে কোনো কিছু গেলে দেখা যাবে যে ওইটাও কি হচ্ছে, এই 2F এই হবে, এবং 2F এ যে হবে সমান হবে, সমান হবে, তারপর বাস্তব হবে, আর বাস্তব হওয়ার সাথে সাথে কি হবে, বাস্তব হওয়ার সাথে সাথে দেখা যাবে যে সমান বাস্তব এবং উল্টা, উল্টা পাশে হচ্ছে, উল্টা পাশে হচ্ছে। এটা হয় কোথায়, লেন্সের মধ্যে হয়। ওকে, তারপরেটাই যাই, তারপরে হচ্ছে একটা উত্তল লেন্সের কোথায় বস্তু রাখলে, এটা শেষ। তারপরে আমাদের ফোকাস দূরত্ব দিয়ে দিছে, ফোকাস দূরত্ব হচ্ছে 10 সেন্টিমিটার। তারপরে দিছে হচ্ছে একটা উত্তল লেন্সের সামনে 12 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে বিম্ব কি রকম হবে। তাইলে বস্তুটার দূরত্ব কই, u = 12 সেন্টিমিটার, কোথায় রাখছে, 12 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে, 12 সেন্টিমিটার দূরে বস্তু রাখছে। এখন এখানে লেন্স বলে দিছে, ঠিক আছে। যদি আমাদের দর্পণ বলতো উত্তল দর্পণে, তখন আমরা ফোকাসটাকে মাইনাস ধরে নিতাম, ফোকাসটাকে মাইনাস ধরে নিতাম, কিন্তু এখানে মাইনাস ধরা যাবে না, কারণ কি, এটা উত্তল লেন্স। তো এখন এখানে আমরা জানি 1/u + 1/v = 1/f, এটা আমরা জানি। এই সূত্রটা অ্যাপ্লাই করে দেখি কত আসে, আমাদের বির মানটা কত আসে। এখন বিম্বটা কি রকম হবে, দেখুন 1/12, এটা থেকে 1/v বের করতে চাইলে 1/v = 1/10, এই যে 1/f এর মান মাইনাস 1/12, তাহলে এখানে 1/10 মাইনাস 1/12 আসলে 1/16 হয়, তাহলে v এর মান চলে আসবে হচ্ছে 60 সেন্টিমিটার। তো এটা কি ঠিক হলো, ঠিক হলো কিনা, বাস্তব, এবং তাহলে বাস্তব আসতেছে, ঠিক আছে। v এর মানটা যেহেতু পজিটিভ তাহলে কি হবে, বাস্তব বলা যায়। আর এরপরে আমরা যখন বিবর্ধনটা হিসাব করব, বিবর্ধনটা হচ্ছে ম্যাগনিটিউড, ম্যাগনিটিউড হচ্ছে -v/u, তাহলে -v হচ্ছে -60 আর /u মান হচ্ছে 12, তাহলে কত আসে, -5। এখন এই যে 5টা আছে, যে এই 5টা হচ্ছে কি 1 এর চেয়ে বড়, যদি 1 এর চেয়ে ছোট হয় 0.1 0.2, তার মানে কি খর্বিত হচ্ছে, 1 এর চেয়ে কম হলে খর্বিত। আবার মাইনাসে কিন্তু আসতেছে না, এখানে এই মাইনাসটা কিন্তু অনেকেই ভাবে যে বীজগণিতের মাইনাস, -5, তাহলে তো 1 এর চেয়ে কম, 1 এর চেয়ে কম, 1 এর চেয়ে ছোট, তার মানে তো এটা খর্বিত হয়েছে, এইভাবে ভাবা যাবে না, এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলি। তো এখন আমরা এই চিহ্নটার কাজ একটাই, এই চিহ্নটা মাইনাস বোঝায় হচ্ছে উল্টা, উল্টোটা কিরকম, এই যে দেখো এখান দিয়ে যাচ্ছে, আসতেছে হচ্ছে এইখানে, আবার এখান দিয়ে যাচ্ছে, আসতেছে এইখানে, এভাবে আসার পরে দেখা যাচ্ছে যে আসল বিম্বটা হইতেছে এই জায়গায়, বিম্বটা হচ্ছে এই জায়গায়, তখন দেখা যাচ্ছে এই বিম্বটা উল্টা হয়ে গেছে, উল্টা হয়েছে না, তখন আমরা যখন বিবর্ধন হিসাব করব আসবে মাইনাস আসা মানে হচ্ছে উল্টা, এটাই পাশে, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে নিচে, এটা হচ্ছে আমেরিকা, এটা হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। আর তার প্লাস যদি আসে, প্লাস মানে হচ্ছে সোজা, আর এই যে প্লাস মানে হচ্ছে সোজা, কিরকম হয়, এই যে এরকম এভাবে যাচ্ছে, ধরা যায় এরকম যাচ্ছে, এরকম মিলছে কোথাও। তো এখন এই জায়গায় যে বিম্ব হইতেছে, দর্পণের পিছে যখন বিম্ব হয়, সাধারণত দর্পণের পিছে বিম্ব হইলে সোজা হয়, সেগুলা অবাস্তব যেগুলা সেগুলাই সোজা, এটা ধরে নিতে পারো একরকম। তো এখন এখানে যে বিম্বটা আসতেছে এটা হচ্ছে সোজা, কিন্তু সোজা হইলে কি হবে, তাইলে সোজা হইলে দেখা যাবে যে সোজা হইলে এটা v, কিন্তু এই যে v বিম্বটার দূরত্ব কই, দর্পণের পিছে হইলে v কি হবে, v হবে মাইনাস, আর এটা আমরা জানি সূত্রটা কি, -v/u, তাহলে তখন m কি হয়ে যাবে, -v, অলরেডি কিন্তু v নেগেটিভ আছে, /u, মানে v এর একটা মান আছে যেটা নেগেটিভ। তো এখন ধরে নিলাম এটা 5 আর u এর মান ধরলাম 1। তো এখন এখানে যে বিবর্ধনটা আসবে সেটা কি হয়ে যাবে, তখন 5 হয়ে যাবে না, 5 হয়ে যাচ্ছে। তো এটার সাথে কি আছে, প্লাস চিহ্ন মানে কি, এটা সোজা, আর মাইনাস চিহ্ন মানে কি, মানে এটা উল্টা পাশে, এটা উপরে,
আর এটা উপরে এটা উল্টা, এটা উপরে মানে প্লাস, কিন্তু প্লাসটা হইলে কি হচ্ছে অবতল, এটা হচ্ছে অবাস্তব হয়ে যাচ্ছে। আর যখন মাইনাস থাকতেছে তখন কি হচ্ছে উল্টা হচ্ছে, কিন্তু কি হচ্ছে বাস্তব হচ্ছে, উল্টা কিন্তু বাস্তব। আর যখন মাইনাস তখন প্লাস, যখন প্লাস তখন কি হয়, প্লাস হইলে হচ্ছে সোজা, প্লাস হইলে সোজা, প্লাস মানে সোজা, প্লাস মানে সোজা কিন্তু কি অবাস্তব, আর মাইনাস মানে উল্টা কিন্তু বাস্তব। যে বাস্তব, বাস্তববাদী কিন্তু উল্টা, আর অবাস্তববাদী যারা, অবাস্তববাদী হচ্ছে সোজা। ঠিক আছে, সোজা সবটা চিন্তা করে যে একদম ডাইরেক্ট এখানে চলে যাব, এখানে আসি এখানে চলে যাব। ওই যে একটা ডিম বিক্রেতা ছিল না, মাথায় ডিম নিয়ে এক চাকরকে লাথি মারার গল্প আছে, যে ওই গল্পে একদম সোজা সাপটা চিন্তা করছে কিন্তু লাথি মারবে, কিন্তু কি হয়েছে চিন্তাটা পরে অবাস্তব হয়ে গেছে, ডিম ভেঙে গেছে, ডিম পরে কি হয়েছে ভেঙে গেছে। এখন এই যে একদম সোজা চিন্তা করছে, কিন্তু কিন্তু যে বাস্তববাদী সে ডিম মাথায় নিয়ে কি করছে একদম বাঁকা বাঁকা চিন্তা করছে, অবাস্তব বাস্তব চিন্তা করছে, কিন্তু কিভাবে উল্টা ভাবে। উল্টা ভাবে চিন্তাটা কিরকম ছিল, সে প্রথমে ডিম বিক্রি করছে, ডিম বিক্রি করে টাকা পাইছে, টাকা পাওয়ার পরে আরো অনেক দূরে আছে, ঠিক আছে, তখন অনেক কষ্ট করছে, এখন কষ্ট করার কি দরকার ছিল, এরকম কল্পনা করলেই তো হতো সোজা সাপটা। কিন্তু যে বাস্তববাদী, বাস্তববাদী কি উল্টা পথে গেছে, তাহলে বাস্তব কি উল্টা, আর অবাস্তব কি সোজা, অবাস্তব সোজা, বাস্তব উল্টা, অবাস্তব চিন্তা সোজা কিন্তু বাস্তব চিন্তা কি উল্টা, উল্টা মানে কঠিন জটিল। এখন তাহলে বাস্তবটা কি হচ্ছে উল্টা, মাইনাস, মাইনাস হচ্ছে উল্টা, প্লাস হচ্ছে সোজা, এটা একদম মাথায় গেঁথে নিব। এই মাইনাস কিন্তু বীজগণিতের জন্য না, এটা কিন্তু বীজগণিত পাটিগণিত এরকম ম্যাথমেটিক্যাল না, এটা হচ্ছে বুঝাইতেছে সাইনটা যে এটা হচ্ছে কি উল্টা নাকি সোজা, মাইনাস হলে উল্টা, প্লাস হলে সোজা। আর এই 5টা দিয়ে কি বোঝায়, 5টা দিয়ে সাংখ্যিক মান বোঝায়। এই 5 এর জায়গায় যদি 0.1 আসতো, 0.5 আসতো, তাহলে আমরা বলতাম এটা খর্বিত, খর্বিত বা ছোট, খর্বিত, খর্বিত বা ছোট। কিন্তু 5 আসছে মানে কি, 5 আসছে মানে হচ্ছে এটা বিবর্ধিত, 5 আসছে মানে এটা বিবর্ধিত, 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 আর খর্বিত মানে হচ্ছে ছোট। তাহলে আমাদের কি আসছে 5, তার মানে এটা বিবর্ধিত, আবার চিহ্ন আসছে হচ্ছে মাইনাস, তার মানে এটা উল্টা। তাহলে আমরা কি বলতে পারি, এটা উল্টো এবং বিবর্ধিত। এবং যেহেতু উল্টো, উল্টো মানেই বাস্তব, উল্টো মানেই বাস্তব, উল্টো মানেই বাস্তব। আচ্ছা, তো এরপরে 6 কিলোমিটার লম্বা 0.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা তারের আপেক্ষিক রোধ এত, রোধ কত হবে? তো এখন লম্বা কত, লম্বা হচ্ছে l, আর এই যে সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ হচ্ছে এই যে পাই আর স্কয়ার দিয়ে হিসাব করব, এই ব্যাসার্ধটার মান দিয়ে রাখছে 0.2 সেন্টিমিটার, তাহলে মিটারে নিলে 100 দিয়ে ভাগ করে দিব। আর এখানে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধ হচ্ছে এই যে আপেক্ষিক রোধ, আপেক্ষিক রোধের মান কত দিছে 1.54 টাইমস 10 টু দি পাওয়ার -19 ওহম মিটার, মানটা একটু সেরকম দিছে। আর এল দিছে হচ্ছে 6 কিলোমিটার মানে 6000 মিটার, 6 কিলোমিটার মানে 6000 মিটার, আর পাই আর স্কয়ার মানে হচ্ছে এই যে 0.2 টাইমস 100 স্কয়ার, এর সাথে পাই গুণ করব। তো একটা জটিল হিসাব, সাবধানে করতে হবে। তো এখন সাবধানে করতে হলে 1.54 টাইমস 10 টু দি পাওয়ার -19, ওকে -19, এটার সাথে কি করতেছি এখন, হ্যাঁ -19, এটার সাথে আবার গুণ দিব, গুণ দিব কাকে, এর উপরে থাকবে 6000 এবং নিচে থাকবে হচ্ছে পাই, পাই এর সাথে আবার গুণ দিব ভাই কাকে, 0.2 ডিভাইডেড বাই, আচ্ছা 0.2 ডিভাইডেড বাই 100, এই 100টা স্কয়ার করে দিব, ওকে স্কয়ার করে দিচ্ছি, স্কয়ার করে দিই 7 পয়েন্ট কত কত আসছে 7.35 টাইমস 10 টু দি পাওয়ার 7.35 times 10 to the power -11, ঝামেলাটা করি। ওকে দেখি, হ্যাঁ এল হচ্ছে উপরে 6 কিলোমিটার 0.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট, 0.2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট আপেক্ষিক রোধ 1.5 10 to the power -19, আচ্ছা হ্যাঁ 10 to the power -19 ছিল, ওকে তাহলে কত আসে, হ্যাঁ 10 to the power -19 ওহম মিটার 1.54, তারপরে 0.2 সেন্টিমিটার 6 কিলোমিটার, আচ্ছা তাহলে এত, তখন এটা হচ্ছে রোধ, ওকে 7.35 টাইমস 10 টু দি পাওয়ার -11। আচ্ছা তারপরে আসি জেনারেটরের ক্ষেত্রে, জেনারেটরের একটা টেবিল দিয়ে দিচ্ছে, টেবিলের মধ্যে আমাদের দেওয়া আছে EP is equal to 200 ভোল্ট, তারপর ES is equal to 700 ভোল্ট, MP is equal to 300, তারপর NS is equal to ওয়াট, তারপরে আবার IP is equal to nothing, IP is equal to ধরে নিলাম কি ধরা যায় বাদাম, আর IS is equal to নাট, ওকে তো একটা বাদাম একটা নাট, আবার দুইটা একই হইব না, বাদাম আর নাট কিন্তু আলাদা, হ্যাঁ ঠিক আছে, বাদাম নিয়ে গান আছে নাট নিয়ে নেই। তো এখন এখানে ইপি এখন আমরা মাথায় রাখবো কিভাবে, যাহা এক্সিলেন্ট তাহাই কি নটর ড্যাম, ওকে তো এখন এইভাবে মাথায় রাখলে যাহা এক্সিলেন্ট তাহাই কি নটর ড্যাম, তো এখন এটা ভাগ করে দিব, যাহা এক্সিলেন্ট তাহাই নট ইওর ড্যাম, ওকে তো এখন
এইখানে তাহলে কি করব, এখানে কি করব, এই যে ES ডিভাইডেড বাই EP, NS ডিভাইডেড বাই NP। দেখো যেটা উপরে ওইটা কিন্তু উপরে, S উপরে S উপরে, P নিচে P নিচে। এরপরে যাহা নাট NP, তারপর হচ্ছে NS, এটা হচ্ছে IS আর এটা হচ্ছে IP। মানে একটা যদি সোজা হয় আরেকটা তো উল্টা হবে, ঠিক আছে? একটা সোজা হইলে আরেকটা উল্টাই হবে। যে নিউজিল্যান্ড সে নয় কি, সে নয় আয়ারল্যান্ড, বলতে পারি যে নিউজিল্যান্ড সে নয় আয়ারল্যান্ড, ঠিক আছে? নিউজিল্যান্ডে এক একজন এক এক রকম খেলে, আয়ারল্যান্ডে আরেক রকম খেলে। তো এখন এই ES এর মান কত আছে, 200 একটা, তারপরে নিচে আছে হচ্ছে 700। ওকে, আমি তো উল্টা লিখে দিলাম, এটা হচ্ছে EP, এটা হচ্ছে ES। আর এখন এখানে NP দেওয়া আছে, NP টা উপরে দিয়ে দিব 300, আর নিচে হচ্ছে সামথিং। এই সামথিংটাকে এটা বের করতে হবে। তো এখন এই 200 ডিভাইডেড বাই 700 কত হয়, 200 ডিভাইডেড বাই 700, এটা আসে 2 ডিভাইডেড বাই 7। আচ্ছা, এটাই তো আসবে। ওকে, কি করতেছি কে জানে। তো এখন এই উপরে নিলে এই 300 ডিভাইডেড বাই কত হবে, 2 ডিভাইডেড বাই 7। তো এখন 300 ডিভাইডেড বাই অ্যানসার কত আসে, 1050। এটা কত আসলো, 1050। এখন এখান থেকে আমরা বলতে পারি যে 1050 যেহেতু আসছে, এই 1050টা কি আসছে, এটা হচ্ছে NP এর মান, NP। তাহলে এখান থেকে আমরা বলতে পারি NP কিন্তু NS এর চেয়ে বড়। NS কত ছিল, NS ছিল হচ্ছে 300, NS কত ছিল 300। তাহলে NP NS এর চেয়ে বড়, NP NS এর চেয়ে বড়। আচ্ছা, ওকে, ওয়েট, সরি, NS NP এর চেয়ে বড়, তো NS বের করলাম, NS NP এর চেয়ে বড়। আচ্ছা, তো এরপরে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ 11 অ্যাম্পিয়ার হলে মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত হবে? গৌণ কুণ্ডলী, যেটা গৌণ মানে হচ্ছে প্রাইমারি, তাহলে বাদামের মান দিয়ে দিচ্ছি এখানে 11 অ্যাম্পিয়ার। তো এখন 11 অ্যাম্পিয়ার যদি বাদাম হয়, তাহলে বাদামের কারেন্ট কত, নাটের কারেন্ট কত হবে? নাটে কিন্তু অনেক কারেন্ট, তো কারেন্টটা কত এটা বের করতে হবে। এখন কোনটা দিয়ে বের করব, আমরা যেটা দিয়ে খুশি ওটা দিয়ে বের করতে পারি। NS এর মান কিন্তু আমাদের জানা আছে, NS বের করে ফেলছি। এখন NS এর মান, তো এখন আমরা EP দিয়ে করি, EP একদম প্রথম থেকে দেওয়া ছিল, তো EP দিয়ে করি 200 ডিভাইডেড বাই 700। এখন EP আর NS যত সমান, তাহলে EP আর IP ও কিন্তু উল্টা হবে। তাহলে এখানে যেহেতু EP টা উপরে দিছি, তাহলে IP টা কি হবে, নিচে দিব 11 অ্যাম্পিয়ার, আর উপরে হচ্ছে নাট। তাহলে এখন এই নাটটা কি হবে, এই 202 ভাগ 7, এটার সাথে 11 দিয়ে গুণ দিব, যত আসে 2 গুণ 11 কত, 22, 22 ভাগ 7, ওই যে পায়ের মানের কাছাকাছি কিছু একটা আসে, 3.14 সামথিং এরকম আসে, 3.14 সামথিং, ঠিক আছে? 3.14 এটা ডট। তো এটা যেটা আসে এটা হচ্ছে মান। ডান, শেষ গেল। তাইলে এই যাওয়ার পরে এখন কই যাচ্ছি, দেখি। এখন যাচ্ছি হচ্ছে একটা সিগন্যাল বিবর্ধনে কোনটা ব্যবহৃত হয়। সিগন্যাল বিবর্ধনে অবশ্যই ট্রানজিস্টর ব্যবহৃত হয়, ট্রানজিস্টর ব্যবহার করা হয়, ট্রানজিস্টর। এটা সম্ভবত আমাদের দ্বাদশ অধ্যায় বা ত্রয়োদশ অধ্যায় কোথাও আছে। তারপরে একটা তরঙ্গ দিচ্ছে, তরঙ্গের বিস্তার জানতে চাইছে। তখন এই তরঙ্গটা যে দিছে এভাবে উপর একটা নিচ, উপর একটা নিচ, উপর নিচ, তো যাচ্ছে। তো এখন যাচ্ছে এখানে এই বরাবর দিয়ে রাখছে, এই যে এটা, এই টোটালটা হচ্ছে 6, টোটালটা কিন্তু 6 মিটার না, 0.6 মিটার। তাহলে এখন এখানে তরঙ্গের বিস্তার কত? যেহেতু টোটালটা হচ্ছে 0.6 মিটার, আমরা জানি যে বিস্তার হচ্ছে এখান থেকে এই শীর্ষ পর্যন্ত, এই বরাবর থেকে শীর্ষ পর্যন্ত। তাহলে এটা কি হবে, পুরোটার অর্ধেক হবে না? তাহলে পুরোটার অর্ধেক কত, এটা ভাগ 2, তাহলে 2 কত আসে, 0.03 মিটার। তাহলে এটাই হচ্ছে আমার বিস্তার। এই যে এখান থেকে তরঙ্গ পাত থেকে তরঙ্গ শীর্ষ, তারপর এই যে এখানে আরেকটা শীর্ষ, তো নিচ থেকে হচ্ছে উপর পর্যন্ত, এখান থেকে এই যে এই জায়গা থেকে উপর পর্যন্ত, বেস থেকে একদম উপরে। ওকে, তো এটা হচ্ছে এই মাঝ বরাবর থেকে উপরে যাচ্ছে, আবার এই মাঝ বরাবর থেকে নিচে যাচ্ছে, মাঝ বরাবর থেকে উপরে যাচ্ছে। বিস্তারটা হচ্ছে কত, এই টোটালটা পুরাটা যেটা আছে এটাকে অর্ধেক করলে যেটা হবে, অর্ধেকটা হচ্ছে এই বিস্তার 0.3 মিটার। আচ্ছা, তারপরে প্রশ্ন হচ্ছে তরঙ্গে AC দূরত্ব কত? এটা হচ্ছে A এবং 1 2 3 এটা হচ্ছে C, আর আমাদের এইখান থেকে এই বরাবর মান দিয়ে রাখছে হচ্ছে কত, 0.8 মিটার, 0.08 মিটার, 0.08 মিটার। তাহলে আরেকটু বেশি যাব এখান থেকে এখানে, তাহলে এটা হচ্ছে 0.08, তাহলে আরো গেলে কত হবে, আরো অর্ধেক যাচ্ছি, তাহলে এটা হচ্ছে 0.08 এর অর্ধেক যাচ্ছি, তাহলে এটা 0.04। তাহলে 0.08 প্লাস 0.04 কত হয় দেখি, ক্যালকুলেটর টিপে। 1 প্লাস 2 হচ্ছে কত, 1 প্লাস 2 হলো 3। ও হ্যাঁ, তাহলে তো ইজি, 0.120 মিটার, 0.120 মিটার। আচ্ছা, তারপরে সুরযুক্ত তরঙ্গ শব্দের বৈশিষ্ট্য কি, তিনটা মনে রাখবো, তীব্রতা গুণ পিচ, তীব্রতা গুণ পিচ, তীব্রতা গুণ পিচ। এটা নিয়ে আমরা আগে আলোচনা করছিলাম, তীব্রতা গুণ পিচ নিয়ে, তাই এগুলো নিয়ে আজকে আলোচনা করা লাগবে না, এই কোর্সের মধ্যে আছে যে তীব্রতা গুণ পিচের বৈশিষ্ট্য কি কি। ওকে, এমনিতে অনেক সময় চলে গেছে, তাহলে আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।